আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ২০২৪ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উপর যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে পরীক্ষার তারিখ ছিল ২২/৭/২০২৪। এই তারিখটি পরিবর্তন হবে কারণ কোটা আন্দোলন, এই আন্দোলনের কারণে সাময়িক যে বন্ধ তোমাদের স্কুল কলেজ সবকিছু বন্ধ দিয়েছে। তো এই সাময়িক বন্ধের পরে যখন খুলবে তখনই তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারিখ দিয়ে। তো আজকে আমি সেই পরীক্ষার জন্য যে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, সেই চূড়ান্ত সাজেশনের আজকে আমরা সলভ ক্লাস করব। তো এই চূড়ান্ত সাজেশনটি আমি তোমাদেরকে কয়েকটি পর্বে আমি সলভ করাবো। তো আজকে আমি প্রথম পর্বের যে সলভ করব সেটি হচ্ছে ১ থেকে তোমাদের ৫ অধ্যায় পর্যন্ত যে তোমাদের সিলেবাস আছে, এই সিলেবাসের উপরে আমরা থেকে ১২৪ পৃষ্ঠা পর্যন্ত আমাদের সিলেবাস। তো এই ২৪ পৃষ্ঠা পর্যন্ত আমরা সাজেশন তৈরি করেছি। তো এই সাজেশনের আমরা আজকে প্রথম পর্ব সলভ করব। তো এখানে আমি ইতিপূর্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পরীক্ষায় যে সাজেশন গুলো দিয়েছি এবং যে সাজেশন গুলো সলভ করানো হয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ তোমাদের প্রায় ৯০% এর মতো কমন এসেছে এবং ৯০ থেকে ৯৫ এর মতো। তো ইনশাআল্লাহ অষ্টম শ্রেণীতেও ৯৫% কমন আসবে, এই প্রত্যাশায় আমি আমার এই সাজেশনটা আজকে সলভ ক্লাস শুরু করতেছি। তো এখানে প্রথমে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা, সেইটা হচ্ছে কাজ ১, হিসাব করি দক্ষতা বাড়ায়। তো এখানে ২৪-এর গুণনীয়ক নির্ণয় করো, এই কথাটি বলা আছে। ২৪-এর গুণনীয়ক গুলো যদি নির্ণয় করতে চাই, তাহলে ২৪-এর গুণনীয়কটা আমি এখানে তোমাদেরকে নির্ণয় করে দেখাচ্ছি। ২৪ সমান সমান আমরা লিখব ১ গুণ ২৪। তারপরে এইবারে আমরা লিখব ২ গুণ ১২। তারপরে ৩ গুণ ৮। তারপরে এখানে ৪ গুণ ৬। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি জিনিস এখানে হয়তোবা খেয়াল করেছো, সেটি হচ্ছে তোমাদের দেখো পঞ্চম শ্রেণীতে তোমরা গুণনীয়ক শিখেছো, তারপরে চতুর্থ শ্রেণীতেও তোমরা গুণনীয়ক শিখেছো। সেই গুণনীয়ক গুলো কিন্তু তোমাদের এখনো পিছু ছাড়ে নাই। এগুলো কিন্তু তোমরা আজ অষ্টম শ্রেণীতে উঠেছো, তোমাদের দেখো এই গুণনীয়কের কাজগুলো কিন্তু এখনো আছে। তো এই গুণনীয়ক সম্পর্কে তোমরা সকলেই মোটামুটি অবগত আছো। তো এই গুণনীয়কটা আমি যদি এখন লিখি, তাহলে ২৪-এর গুণনীয়ক গুলো আমি কি কি লিখতে পারবো, এখানে আমরা লিখবো ২৪-এর গুণনীয়ক। ২৪ এর গুণনীয়ক গুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪। তো এই গুণনীয়ক গুলো আমরা এখানে যেটি পেলাম সেটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে বলা হয়েছে ২৪-এর মৌলিক গুণনীয়ক গুলো নির্ণয় করো। তো ২৪-এর যে গুণনীয়ক গুলো আমরা পেয়েছি, সেই গুণনীয়ক গুলো থেকে আমরা যদি মৌলিক গুণনীয়কের কথা বলি, তাহলে এখানে আমরা প্রথমে আগে লিখবো যে ২৪-এর গুণনীয়ক গুলো হলো এই যে এখানে ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪। তো এদের মধ্য থেকে এবারে মৌলিক গুণনীয়ক গুলো হচ্ছে ২৪ এর মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক গুলো হলো ২,৩। তো এখানে আমরা ২৪-এর মৌলিক গুণনীয়ক গুলো যেটা পেলাম সেটা হচ্ছে ২,৩। তারপরে বলা হয়েছে ২৪-এর প্রকৃত গুণনীয়ক নির্ণয় করো। ২৪-এর প্রকৃত গুণনীয়ক যদি আমরা নির্ণয় করতে চাই, এখানে আমরা যে গুণনীয়ক গুলো পেয়েছি ২৪-এর, সেই গুণনীয়ক গুলো থেকে ২৪-কে বাদ দিলে আমরা যে গুণনীয়ক গুলো থাকে, সেই গুণনীয়ক গুলোকেই আমরা বলবো প্রকৃত গুণনীয়ক। দ্যাট মিনস এখানে আমরা গুণনীয়ক গুলো পেয়েছি, যে গুণনীয়ক গুলো, সেই গুণনীয়ক গুলো হচ্ছে
১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪। তো এদের মধ্য থেকে আমরা ২৪ কে বাদ দিয়ে যে গুণনীয়কগুলো পেলাম সেগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২। তো এই গুণনীয়কগুলোকে আমরা বলতেছি প্রকৃত গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি ২৪ এর প্রকৃত গুণনীয়কগুলো, প্রকৃত গুণনীয়কগুলো হলো এখানে ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২। এই কয়টা হচ্ছে ২৪ এর প্রকৃত গুণনীয়ক। এরপরে এখানে আমাদের বলা হয়েছে ২ নাম্বার ৫ টি সমৃদ্ধ সংখ্যা নির্ণয় করো এবং ব্যাখ্যা করো। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আগে সমৃদ্ধ সংখ্যা কি? তো সমৃদ্ধ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়কগুলো আমরা যদি যোগ করি তাহলে গুণনীয়কগুলোর যোগফল যদি সংখ্যাটির চেয়ে বড় হয় তাহলে সেটিকে আমরা বলবো সমৃদ্ধ সংখ্যা। আর যদি সংখ্যাটির গুণনীয়কগুলোর যোগফল সংখ্যাটির চেয়ে আমরা ছোট পাই তাহলে সেটিকে আমরা বলবো অসমৃদ্ধ সংখ্যা। আর নিখুঁত সংখ্যা হচ্ছে যদি কোন সংখ্যার গুণনীয়কগুলোর যোগফল যদি সংখ্যাটির সমান হয় তাহলে তাকে আমরা বলবো নিখুঁত সংখ্যা। তো এখানে আমরা যে সংখ্যাগুলো লিখবো সেগুলো হচ্ছে ৫টি সমৃদ্ধ সংখ্যা লিখবো। তাহলে আমরা প্রথমে লিখবো আমরা জানি, এই কথাটা আমরা এখানে লিখবো। আমরা জানি, আমরা জানি কোন সংখ্যার গুণনীয়কগুলোর যোগফল, গুণনীয়কগুলোর যোগফল যদি সংখ্যাটির চেয়ে বড় হয় তবে তাকে সমৃদ্ধ সংখ্যা বলে। সংখ্যা বলে। তো সমৃদ্ধ সংখ্যা যদি বলে তাহলে আমরা এবারে সবগুলো সংখ্যার গুণনীয়ক লিখে আমরা যদি বের করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে লিখতে পারি আমরা ১ থেকে ১০০ পর্যন্ত যেসব সমৃদ্ধ সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমি যদি এখানে লিখি, তো এখান থেকে ৫ টা লিখতে বলেছে। তো আমি তোমাদেরকে ১ থেকে ১০০ পর্যন্ত যে সমৃদ্ধ সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো লিখে দিলাম। তোমরা এখান থেকে যেকোনো ৫ টা লিখলেই হবে। তো আমি প্রথমে লিখলাম ১ থেকে ১০০ পর্যন্ত সমৃদ্ধ সংখ্যা। আচ্ছা, প্রথমে ১২, তারপরে ১২ র পর ১৮, ১৮ র পর ২০, ২০ এর পর ২৪, ২৪ এর পর আমরা লিখতে পারি ৩০, ৩০ এর পর ৩৬, ৩৬ এর পর ৪০, ৪০ এর পর লেখা যাবে ৪২, ৪২ এর পর ৪৮, ৪৮ এর পর ৫৪, তারপর ৫৪ র পর ৫৬, ৫৬ র পর আমরা লিখতে পারি ৬০, ৬০ এর পরে ৬৬, তারপরে এখানে ৭০, তারপরে ৭২, তারপরে ৭৮, তারপরে ৮০, তারপরে ৮৪, এরপর ৮৮, এরপর ৯০, এরপর ৯৬, এরপর ১০০। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি বিষয় লক্ষ্য রেখেছো কিনা জানি না। সেটি হচ্ছে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত যতগুলো সমৃদ্ধ সংখ্যা ছিল সবগুলো লেখার পরে যেটি অবজার্ভ করলাম সেটি হচ্ছে যে প্রত্যেকটাই হচ্ছে একটা করে আমাদের জোড় সংখ্যা। তো এই জোড় সংখ্যাগুলো আমাদের হচ্ছে সমৃদ্ধ সংখ্যা। তো আমরা এখান থেকে
যেকোনো ৫ টা যদি লিখি তাহলে সেটা হবে আমাদের সমৃদ্ধ সংখ্যা। তো এখান থেকে ৫ টা লিখে আমরা জানি এই কথাটা লিখব কোন সংখ্যার গুণনীয়কগুলোর যোগফল যদি সংখ্যাটির চেয়ে বড় হয় তবে তাকে আমরা সমৃদ্ধ সংখ্যা বলব। তারপরে এখানে বলা আছে ২৪ এর প্রকৃত গুণনীয়ক কি, কি? ২৪ এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে আমরা এখানে যদি লিখতে চাই তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা অলরেডি এখানে লিখেছি। তো ২৪ এর প্রকৃত গুণনীয়কগুলো আমাদের কি, কি আছে? ২৪ এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে আমাদের ১, তারপরে আমাদের আছে ২, তারপরে ৩, তারপরে ৪, তারপরে ৬, তারপরে ৮, তারপরে ১২। তো এখান থেকে আমরা যেটি পেলাম ২৪ এর প্রকৃত গুণনীয়কগুলো এখানে লেখা হলো। তো ২৪ এর প্রকৃত গুণনীয়ক হলো কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্য থেকে সংখ্যাটিকে বাদ দিলে যে গুণনীয়কগুলো থাকে সেগুলোকেই আমরা তার প্রকৃত গুণনীয়ক বলে থাকি। তো এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটি দেখো। এটিও কিন্তু তোমরা সেই ৫ম শ্রেণীতে করেছো। এখানেও কিন্তু তোমাদের আবার সেই ৮ম শ্রেণীতে এসে সেম একই জিনিস ৫০ এর এটি তোমরা ৫ম শ্রেণী থেকে শুরু করেছো। ৫ম শ্রেণী, ৬ষ্ঠ শ্রেণীতে করেছো, ৭ম শ্রেণীতে করেছো। এবারে ৮ম শ্রেণীতেও তোমাদের সেম একই জিনিস। ৫০ এর ৫% এটি হচ্ছে আমরা যদি বের করতে চাই, এটি তোমাদের ১৯ পৃষ্ঠা গাণিতিক অনুসন্ধান এই অধ্যায়ের ১৯ পৃষ্ঠাতে আছে। তো ৫০ এর ৫% এটি আমরা নির্ণয় করতে গেলে প্রথমে লিখব ৫০ এর ৫%। তো ৫% এইটা আমরা যদি এবারে উঠায় দেই তাহলে ৫০ এর এখানে ৫/১০০। এই শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা ১/১০০। তাহলে এখানে আমি যদি ৫% লিখি তাহলে ৫/১০০। যদি আমি ২% লিখি তাহলে ২/১০০। মানে যত পার্সেন্ট লিখবো তত বাই ১০০। এবারে আমরা এটা যদি কাটাকাটি করি ৫০ দিয়ে ১০০ কে যদি ভাগ করি ৫০ দুগুণ ১০০। এইবারে আমরা এটার উত্তর হিসেবে লিখতে পারি ৫/২। দ্যাট মিনস এটাকে আমরা যদি ভাগ করি তাহলে ভাগ করলে আমরা মান পাই ৫ কে ২ দিয়ে ভাগ করি যদি ২ দুগুণ ৪, ১ দশমিক দিলাম, এখানে ০, ৫ দুগুণ ১০। তাহলে ২.৫ এটি হচ্ছে আমরা উত্তর হিসেবে লিখতে পারি। তারপরে বলা হয়েছে ফিবোনাচ্চি প্যাটার্ন কি ব্যাখ্যা দাও। ফিবোনাচ্চি প্যাটার্ন কি এটার আমরা যদি ব্যাখ্যা হিসেবে লিখি তাহলে ফিবোনাচ্চি প্যাটার্ন হলো আমরা যে প্যাটার্ন গুলো দেখি সেই প্যাটার্ন গুলোর মধ্যে আমরা প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল যদি করে তৃতীয় সংখ্যাটি পাই তাহলে এই তৃতীয় সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা যে প্যাটার্নটা ফলো করলাম, যে দুইটা সংখ্যা প্রথমে যোগ করলাম, এই দুইটা যোগফলকে আমরা বলবো তার পরবর্তী সংখ্যা। এই জন্য এই ধরনের প্যাটার্নকে বলা হয় ফিবোনাচ্চি প্যাটার্ন। ফিবোনাচ্চি প্যাটার্নের আমি যদি এখানে একটা প্যাটার্ন লিখি তাহলে ফিবোনাচ্চি প্যাটার্নটা হচ্ছে আমাদের এখানে আমরা প্রথমে লিখব যে ফিবোনাচ্চি প্যাটার্ন কি এটা আমি যদি প্রথমে ব্যাখ্যা করতে চাই তাহলে পরপর দুইটি সংখ্যার যোগফল যদি তৃতীয় সংখ্যার সমান হয় তবে তাকে ফিবোনাচ্চি প্যাটার্ন বলে। প্যাটার্ন ফিবোনাচ্চি প্যাটার্নের আমরা এখানে যদি সংখ্যাগুলো লিখতে চাই তাহলে ফিবোনাচ্চি প্যাটার্ন কেমন হয় সেটি যদি আমি তোমাদের দেখাই। এখানে প্রথমে আমরা ফিবোনাচ্চি প্যাটার্ন একটা লিখি। আচ্ছা, ফিবোনাচ্চি প্যাটার্ন যেমন আমরা লিখতে পারি
শূন্য, এক, এক, ২, ৩, ৫, ৮, ১৩, তারপরে ২১, তারপরে ৩৪, তারপরে ৫৫, ৫ আর হলো ৫ ৫৫। তো এভাবে আমরা যত সংখ্যা লিখতে চাই সবসময় তার পূর্বের ২ টা সংখ্যা যোগ করলেই তার পরের সংখ্যাটি আমরা পেয়ে যাই। তো এই প্যাটার্নটি আমরা এখানে যেটি পেলাম সেটি হচ্ছে ফিবোনাচ্চি প্যাটার্ন। তো এই প্যাটার্নে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে এই প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে পাই ০ আর ১ যোগ করলে তৃতীয় সংখ্যাটি। এবারে দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় সংখ্যাটি আমরা যদি যোগ করি তাহলে আসবে তৃতীয় সংখ্যাটি। আবার তৃতীয় ও চতুর্থ সংখ্যাটি আমরা যদি যোগ করি তাহলে তার পরেরটা। এবারে চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যোগ করলে ষষ্ঠটি আসবে। তারপরে ষষ্ঠ ও সপ্তম সংখ্যাটি যোগ করলে পাওয়া যাবে অষ্টম, অষ্টম ও নবম সংখ্যাটি যোগ করলে পাওয়া যাবে দশম সংখ্যা। এইভাবে আমরা যত সংখ্যা নির্ণয় করতে চাই ঠিক তত সংখ্যাই আমরা নির্ণয় করতে পারব। তো ফিবোনাচ্চি প্যাটার্নের বৈশিষ্ট্যটা এবং আমরা ফিবোনাচ্চি প্যাটার্ন কাকে বলে সেটি সম্পর্কে জানলাম। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এই ভিডিওগুলো দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা এগুলো বেশি বেশি করে শেয়ার করবা, যাতে তোমাদের বন্ধুরা এবং আরো যারা অষ্টম শ্রেণীতে পড়ে তারা দেখে যেন পরীক্ষাটি ভালো দিতে পারে, এই প্রত্যাশায় তোমাদের কাছে আমি করি। আর এই ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। ভিডিওগুলো তোমরা যদি শেয়ার করো আর শেয়ার করে যদি তোমরা তোমাদের বন্ধুদেরকে দাও এবং তারাও যদি দেখে তাহলে আমার ভিউ বেড়ে যাবে, আর ভিউ বেড়ে গেলে আমি উপকৃত হব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, এবারে আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটি বলা হয়েছে ৯/১৬, তারপরে ৯/৩২ আর ১.২ এর বর্গমূল নির্ণয় করো। তো এগুলোর বর্গমূল আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে এই বর্গমূলগুলো আমরা নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে ৯/২, ৯/১৬ এই সংখ্যাটা আমরা প্রথমে লিখব ৯/১৬ এর বর্গমূল। আচ্ছা। তো বর্গমূল আমরা সবাই জানি বর্গমূল চিহ্ন দিতে হয়। তো এবারে বর্গমূল এখানে লিখলাম ৯/১৬। তো এই চিহ্নটা যেটা দেওয়া আছে এটার নাম হচ্ছে বর্গমূল। এই বর্গমূলের মান হচ্ছে ১/২। আর এই বর্গমূল সবসময় আমাদের পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে কাজ করে। এইজন্য আমরা যখনই কোনো সংখ্যার বর্গমূল উঠায় দিব, যেমন আমি এখানে ৫ এর পাওয়ার বর্গমূল আছে। তাহলে এটার বর্গমূল যদি আমি উঠায় দেই তাহলে ৫ এর উপরে ১/২ লিখব। কখনো এভাবে লিখব না। এটা লেখা যাবে না। আমাদেরকে লিখতে হবে এই প্যাটার্নে। তো যাই হোক, এবারে আমি যদি এখানে এটার বর্গমূলটা আমি যদি নির্ণয় করতে চাই তাহলে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে এখানে লিখতে হবে ৯/১৬ যেটি আছে। তো আমি এখানে প্রথমে লিখলাম ৯ কে ভেঙে ৩ গুণ ৩ আর ১৬ কে ভেঙে লিখলাম ২ গুণ ২ গুণ ২ গুণ ২। ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮, ৮ দুগুণ ১৬। তো এবারে আমি যদি এখানে পরবর্তীতে আসি ৩, ৩ এর উপর স্কোয়ার আর এখানে লিখলাম ২ এর উপর স্কোয়ার আর ২ এর উপর স্কোয়ার, এভাবে লিখলাম। তো এটা আমরা যে কাজটা এবারে করতে পারি সেটি হচ্ছে এটাকে ভেঙে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ৩ এর উপর স্কোয়ার ভাগ এখানে ৪ এর উপর স্কোয়ার লিখে দিলাম। এরপরে আমি যদি এবারে ৩/৪ এই সম্পূর্ণটার উপর স্কোয়ার দিয়ে দেই আর এর উপর বর্গমূল দিয়ে দেই তাহলে এবারে ৩/৪ এর উপর আমাদের ছিল হচ্ছে বর্গমূল। দ্যাট মিনস এবারে স্কোয়ার গুণ ১/২। এরপর এই ২ ২ কেটে গেল তাহলে আমাদের ৩/৪ এই সংখ্যাটা ভগ্নাংশটার পাওয়ার আছে ১। তো কোনো ভগ্নাংশের পাওয়ার বা সংখ্যার পাওয়ার ১ থাকলে সেটি আর লেখার প্রয়োজন হয় না। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এবারে আমি যদি এখানে লিখি অতএব এবারে ৯/১৬ এর বর্গমূল
বর্গমূল আমরা লিখতে পারি 3/4। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে আমি যদি দ্বিতীয় সমস্যাটিতে আসি, তাহলে দ্বিতীয় সমস্যাটি আমাদের আছে এখানে, সেটি হচ্ছে 9/32। এই 9/32 এর বর্গমূল আমরা যদি নির্ণয় করতে চাই, 9/32 এর বর্গমূল। তো এবারে দেখি আমরা 9/32 এর বর্গমূল আমাদের কত আসে। তাহলে 9/32 এর বর্গমূল 9/32 এটা লিখলাম। তারপর ৯ কে ভেঙে আমরা লিখতে পারি 3 × 3, আর 32 কে ভেঙে আমরা লিখতে পারি 4 × 8, 4×8 = 32। তো এখানে আমরা 4 × 8 এটা না লিখে আমরা যদি লিখি 4 আর হচ্ছে গুণ এখানে 4×8 = 32, তাহলে 4×8 = 32 যদি হয়, 32 কে আমরা এখানে 4 আর 4 16 আর গুণ 2 32, তাহলে 4 × 4 × 2 এটা লিখতে পারি। এরপর আমরা এবারে যদি এখানে বর্গমূল আমরা লিখি 3 এর উপর স্কোয়ার, তারপরে এখানে লিখলাম 4 এর উপর স্কোয়ার গুণ 2। পরে এবারে এখানে ভেঙে যদি আমি আসি, তাহলে এখানে লিখতে পারি আমরা বর্গমূল 3 এর উপর স্কোয়ার, এটা আলাদা করে দিলাম। তারপরে এখানে লিখলাম 4 এর উপর স্কোয়ার আর গুণ 2। তো এবারে আমাদের যে সকল সংখ্যার উপর বর্গমূল স্কোয়ার আছে তার উপর বর্গমূল থাকলে এবারে স্কোয়ার আর বর্গমূল, যেহেতু বর্গমূলের মান 1/2, তাহলে এই স্কোয়ার যার উপর আছে সেটা কেটে যাবে, যার উপর নাই সেটা কেটে যাবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3/4, আর এখানে আমাদের আছে কি রুট। তাহলে এটা ওর বর্গমূল স্কোয়ার নাই, যার কারণে এটার রুটটা থেকে গেল। এবারে আমরা এখানে আনসার যদি লিখি, তাহলে লিখতে পারি এই জায়গায় √2 যেটা লেখা আছে আমাদের, এই √2টা আমরা হচ্ছে 3/4 আর নিচে √2, এটাকে আমরা এভাবেই রাখতে পারি, এটার আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে তখন আমাদের। তো তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. পরে আমরা যদি এই পরবর্তী 1.2 যে সংখ্যাটি আছে এটার বর্গমূল যদি নির্ণয় করতে চাই, এটার বর্গমূলটা আমাদের একটু বড়। এই বর্গমূলের আমি তোমাদের বইয়ে এইটার সমাধান করা আছে, সেই সমাধানটাই আমি জাস্ট এখানে কাট করে রেখেছি। তো এটার আমরা সমাধানটা যদি একটু দেখতে যাই, তাহলে দেখো এটার সমাধানটা আমাদের কি করা আছে। তো এই সমাধানটা আমরা এখানে দেখতে পারি, দেওয়া আছে সমাধান √2 এর বর্গমূল। তো এটার বর্গমূলটা আমাদের দেওয়া আছে √1.2। তাহলে আমি এখান থেকে এবারে রুট আর দশমিকটা উঠায়ে যদি দেই, তাহলে দশমিকের জন্য একটা 1 আসবে নিচে, আর দশমিকের পরে আমাদের 1 ঘর আছে, এই জন্য আমাদের এখানে 1 ঘরের এই যে এই 1 ঘর ছিল, এই 1 ঘরের জন্য এখানে একটা শূন্য এসেছে। আর এখানে দশমিকটা যেটা ছিল, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে এই 1 ঘর, 1 ঘরের জন্য একটা শূন্য। তাহলে এবারে আমরা যদি এটা কাটাকাটি করি, তাহলে 6×2 = 12 আর 5×2 = 10, তাহলে 6/5। তো এইটার বর্গমূল যেহেতু আমরা আলাদা করে লিখতে পারি, এই জন্য বর্গমূলটা এখানে ভেঙে লেখা হলো। দ্যাট মিনস আমাদের এই যে বর্গমূল 6/5 এই সংখ্যাটা ছিল, সেটাকে আমরা বর্গমূল 6 আর বর্গমূল 5 এইভাবে লিখলাম। তো এরপরে এবারে এখানে যে কাজটা করা হলো, সেটার হরকে আমরা কি করব, এখানে বর্গমূল ফ্রি করব। তো বর্গমূল ফ্রি করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, হরের যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটিকে আমরা এখানে বর্গমূল ফ্রি করতে গেলে প্রথমে লবে ছিল আমাদের 6 আর হরে ছিল 5। তো আমরা এবারে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে এই জায়গায় √5 দিয়ে লবকেও গুণ করলাম, এবার হরকেও গুণ করলাম।
তাহলে এই দুটা গুণ করলে আমাদের হয় এখানে রুটের ভিতরের সংখ্যা গুণ করা যায়, এই জন্য রুট ৫ ৬ ৩০ লেখা যায়। আর এখানে আমরা হচ্ছে লিখতে পারি রুট ৫ এর উপর স্কোয়ার, তো স্কোয়ার থাকলে আমাদের রুটটা উঠে যায় আর উপরের সংখ্যাটার রুট ওঠে না, সেই জন্য এখানে লেখা হয়েছে √30/5। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এবারে আমরা √30 এর বর্গমূল নির্ণয় করব। √30 এর বর্গমূল যেটা আমরা নির্ণয় করব, সেই বর্গমূলটা আমরা নির্ণয় করব এখান থেকে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত। তো প্রথমে এই সংখ্যাটা ছিল 30, এটার দশমিক দিয়ে আমরা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এটাকে 4টা জোড়া আকারে দশমিকের পরে শূন্য দিয়ে তৈরি করে নিলাম। তাহলে এখানে প্রথমে 5 দিয়ে যদি ভাগ করতে চাই, আমরা 5 দিয়ে ভাগ করলে আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যাটা আমরা নিব, এই সংখ্যাটা যত নিব সেই সংখ্যাটার বর্গ সংখ্যা এখানে এসে বসবে। তাহলে 5 কে 5 দিয়ে গুণ করি যদি আমি, তাহলে 5 5 25, এই 25 সংখ্যাটা আমাদের এখানে আসবে। তারপরে এখানে 5 এর দ্বিগুণ কত, 5 এর দ্বিগুণ হচ্ছে 5 দুগুণ 10, এই 10টা প্রথমে এই দুটা সংখ্যা। তারপরে এখানে 10 আর এখানে বিয়োগ করে আমরা পেলাম 5, আর এখান থেকে এই জোড়াটা নেমে আসলো, তাহলে 500 হলো। 500 যখন হলো, এবারে এই 500 কে ভাগ করার জন্য এই 10 এর পাশে এমন একটা সংখ্যা নিব, এখানে যদি আমি 4 নেই তাহলে এই 4 দিয়ে সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে 4 4 16, 4 10 40, 41, 416, এই 416 সংখ্যাটা এখানে লেখা হয়েছে। তারপরে এবারে আমরা পরবর্তীতে যে সংখ্যাটি আছে সেটা যদি বিয়োগ করি, তাহলে এখানে আসে আমাদের 84, এই 84 হলো বিয়োগফল। 6 আছে কত হলে 10 হবে 4, হাতে আছে 1 2, 2 আছে কত হলে 10 হবে 8। তো এবারে আমরা এখানে যে সংখ্যাটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে 4। তো এই 4 এর দ্বিগুণ 4 54, 54 এর দ্বিগুণ যদি আমরা নেই তাহলে 108, 108 এর পাশে এবারে এখানে কিন্তু এই জোড়াটা নেমে আসবে এই 84 পাশে, তাহলে 84 পাশে যদি এই জোড়াটা নেমে আসে, এখানে হয় আমাদের ৮৪০০। এই ৮৪০০ কে এবারে আমাদের ১০৮ যেটা গুণ করে আসলো দ্বিগুণ করে, তার পাশে আমরা একটা সংখ্যা কনসিডার করব, যে সংখ্যাটা কনসিডার করব সেটা দিয়ে তাকে গুণ করব। যেমন এখানে ৭ কনসিডার করা হয়েছে, তাহলে ৭ ৭ ৪৯, ৪৯ এর ৬০, তারপরে এখানে আসলে আমাদের ০, তারপরে এখানে সরি ৬, তারপরে এখানে আসে ৭ কে ৭। তো এই হলো ৭৬০৯, এই হলো ৭৬০৯, এখান থেকে এবারে বিয়োগ করলে আমাদের আসে ১, তারপরে ৯, ৯ আছে ১ আছে কত হলে ১০ হবে ৯, তারপরে হাতে আছে ১, এখানে ৭, ৭ আছে কত হলে ১৪ হবে ৭। তো এইবারে এই জোড়াটা নেমে আসবে, এই জোড়াটা যদি নেমে আসে এখানে আমাদের হলো ৭৯১০০। আর এখান থেকে ৫৪৭ এর দ্বিগুণ যদি আমরা করি তাহলে আসে ১০৯৪। এই ১০৯৪ সংখ্যাটার পাশে আমরা যে সংখ্যাটা এবারে কনসিডার করব সেটিও ৭। এই ৭ এর সংখ্যাটা নেওয়ার পর হলো ১০৯৪৭, এটাকে আমরা এবারে ৭ দিয়ে যদি গুণ করি, ৭ ৭ ৪৯, ৪ ৭ ২৮, ৩২, তারপরে ৬৩, ৬৩ আর হচ্ছে ৩ ৬৬, তারপরে এখানে ৬, তারপরে ৭ একে ৭, তো ৭৬৬২৯, এই ৭৬৬২৯ সংখ্যাটি আমরা এখানে পেলাম। পরবর্তীতে সেম আমরা আবার বিয়োগ করব, বিয়োগ করে এখানে শেষের যে জোড়াটি ছিল সেই জোড়াটি এবারে নামায় নিয়ে আসবো। এই জোড়াটি এখানে নামানো হলো। এরপরে এবারে আমরা ৫,৪৭৭ এর দ্বিগুণ যদি করি তাহলে আসবে ১০,০০০ আমাদের ৯৫৪। এই ১০,৯৫৪ পাশে আমরা ২ কনসিডার করেছি। এই ২ দিয়ে আবার এটাকে কি করব, এই পুরা সংখ্যাটাকে গুণ করব। গুণ করলে আমাদের আসে ২১,৯০০, সরি ২,১৯,০৮৪। এবারে বিয়োগ করে আমাদের যে সংখ্যাটা থাকে সেটা এখানে রেখে দিলাম। উপরে আমরা √৩০ এর বর্গমূল পেলাম ৫.৪৭৭২, এটা হলো ৪ দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে, বাকিগুলো আমরা এখান থেকে নেগলেক্ট করলাম। পরে এবারে ৫ দিয়ে আমি যদি এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা আমরা পেয়েছি সেই সংখ্যাটাকে যদি ভাগ করি, এই যে নিচের যে হর ৫, ৫ দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করে পেলাম ১.০৯৫৪। তো এদের মধ্যে আমরা এই উত্তরটা তখন আমরা লিখতে পারি যে যখন আমরা √১.২ এর বর্গমূল নির্ণয় করব তখন আমাদের উত্তর আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের
Also, my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এবারে আমরা পরবর্তী যে টপিকস গুলো আছে এই টপিকস গুলো আমরা পরবর্তী ক্লাসে আবার সমাধান করব। তো এই ক্লাসটি আজকে এই পর্যন্তই থাকবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা। আর যদি তোমাদের বন্ধুরা কেউ এমন থাকে যে যারা গণিতে পরীক্ষায় হয়তো খারাপ করবে বা সমস্যা শ্রেণীর গণিতগুলো নিয়ে তাদের সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাজেস্ট করবা। আমি কিন্তু এখানে যে ম্যাথগুলো তোমাদের করাচ্ছি সেগুলো সহজ সরল সাবলীল ভাষায় এবং প্রত্যেকটি ম্যাথ তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের এই ম্যাথগুলো করতে অনেক অনেক সুবিধা হয়। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।